হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। 2024 সালে এসএসসি জিডিতে জেনারেল অ্যাওয়ারনেসের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব 3 নিয়ে আজ আমরা আলোচনা করব, যা 20 ফেব্রুয়ারি 2024-এর শিফট 3-তে এসেছিল। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ড্যাশ হলো বুন্দেলখণ্ড অঞ্চলের একটি প্রাণবন্ত নৃত্য। এর অভিনয় শুরু হয় মৃদঙ্গ বাজানোর মধ্য দিয়ে এবং ধীরে ধীরে গদ্য ও কাব্যিক সংলাপের মাধ্যমে গতি লাভ করে। মটকি, গঙ্গাউর, রাই না সোয়াং? বুন্দেলখণ্ডের এই নৃত্যটি হলো সোয়াং নৃত্য। অপশন ডি হলো সঠিক। বুন্দেলখণ্ড অঞ্চল এটি মধ্যপ্রদেশে অবস্থিত। মধ্যপ্রদেশের আরও কিছু লোকনৃত্য হলো রাই, মটকি, এছাড়া আছে জাওয়ারা, রাভালা ইত্যাদি। গঙ্গাউর এটি হলো রাজস্থানের লোকনৃত্য। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধ সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক? সিদ্ধার্থ বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম নামেও পরিচিত প্রায় 2500 বছর আগে জন্মগ্রহণ করেছিলেন। এটি সঠিক রয়েছে। গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন 623 খ্রিস্টপূর্বাব্দে। গৌতম বুদ্ধ শাক্যগণ নামে পরিচিত একটি ছোট গণের অন্তর্ভুক্ত ছিলেন। এটাও সঠিক। গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন নেপালের লুম্বিনী জেলার শাক্য পরিবারে। অর্থাৎ এখানে দুটোই সঠিক রয়েছে। অপশন এ ও বি দুটোই সঠিক হবে। অপশন ডি। পরের প্রশ্ন, ভারতীয় বংশোদ্ভূত কে 2023 সালের নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র সচিব ছিলেন? কমলা হ্যারিস, অক্ষতা মূর্তি, ঋষি সওনক, সুয়েলা ব্রাভারম্যান? এই প্রশ্নের উত্তরটা অনেকেই ভুল করে ঋষি সওনক করবে, কিন্তু এটা ভুল। 2023 সালের নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র সচিব ছিলেন সুয়েলা ব্রাভারম্যান। অপশন ডি। ঋষি সোনক বর্তমানে ব্রিটেনের প্রাইম মিনিস্টার রয়েছেন। তিনি 2022 থেকে যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী এবং তিনি কনজারভেটিভ পার্টির সদস্য। অক্ষতা মূর্তি হলেন ঋষি সওনকের পত্নী এবং তার আরেকটি পরিচয় রয়েছে, তিনি ইনফোসিস কর্তা নারায়ণ মূর্তি এবং সুধা মূর্তির কন্যা। কমলা হ্যারিস ইনি হলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট এবং তাঁর দল হলো ডেমোক্রেটিক পার্টি এবং এই পার্টিরই আরেকজন হলেন জো বাইডেন, যিনি বর্তমানে ইউএস এর প্রেসিডেন্ট। পরের প্রশ্ন, কোন কেন্দ্রীয় মন্ত্রক অ্যামাজন ফিউচার ইঞ্জিনিয়ার প্রোগ্রাম চালু করার ঘোষণা দিয়েছে? ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, উপজাতি বিষয়ক মন্ত্রক, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়? অ্যামাজন ফিউচার ইঞ্জিনিয়ার প্রোগ্রাম চালু করার ঘোষণা করেছে উপজাতি বিষয়ক মন্ত্রক। অপশন বি হবে সঠিক। উপজাতি বিষয়ক মন্ত্রকের মন্ত্রী অর্জুন মুন্ডা 2021 সালে এই প্রোগ্রাম শুরু করেছিলেন। পরের প্রশ্ন, কোন সালে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়? 1911, 1921, 1941 না 1931? গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1931 সালে। অপশন ডি। এবং এটি হয়েছিল 5 মার্চ। এটি হয়েছিল মহাত্মা গান্ধী এবং তৎকালীন ভারতের ভাইসরয় লর্ড আরউইনের মধ্যে। সেখানে গান্ধীজি আরউইনকে 11টি প্রস্তাব দিয়েছিলেন। পরের প্রশ্ন, লিয়েন্ডার পেস কার সাথে যুক্ত? ব্যাডমিন্টন, লন টেনিস, ক্রিকেট না গলফ? লিয়েন্ডার পেস লন টেনিস খেলার সাথে যুক্ত। অপশন বি। এই প্রশ্নটা আগের দিনের শিফটেও ছিল। পরের প্রশ্ন, ওস্তাদ বিন্দা খান নিচের কোন যন্ত্রের সাথে যুক্ত? সানাই, তবলা, সারঙ্গী না বাঁশি? ওস্তাদ বিন্দা খান একজন সারঙ্গী বাদক। অপশন সি হলো সঠিক। ভারতের আরও কিছু বিখ্যাত সারঙ্গী বাদক হলেন ওস্তাদ বুন্দু খান এবং ওস্তাদ সুলতান খান। এছাড়াও আরও অনেক ব্যক্তিত্ব রয়েছেন যারা সারঙ্গী বাজান। পরের প্রশ্ন, 2023 সালের আগস্টে ভারতের প্রাক্তন প্রধান বিচারপতির মধ্যে কাকে সিঙ্গাপুরের আন্তর্জাতিক মধ্যস্থতাকারী প্যানেলের সদস্য নিযুক্ত করা হয়েছিল? ইউ ললিত, রঞ্জন গগৈ, এন ভি রামান্না, শরদ অরবিন্দ বোবদে? 2023 সালের আগস্টে সিঙ্গাপুরের আন্তর্জাতিক মধ্যস্থতাকারী প্যানেলের সদস্য নিযুক্ত করা হয়েছিল এন ভি রামান্নাকে। অপশন সি হবে সঠিক। তিনি ছিলেন ভারতবর্ষের 48তম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। ইউ ললিত ইনি ছিলেন 49তম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। রঞ্জন গগৈ ছিলেন 46তম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এবং শরদ অরবিন্দ বোবদে ছিলেন 47তম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। বর্তমানে রয়েছেন 50তম চিফ জাস্টিস ইন্ডিয়া, তিনি হলেন DY চন্দ্রচূড়। ভারতের সুপ্রিম কোর্ট ভারতীয় সংবিধানের আর্টিকেল 124-এ উল্লেখ রয়েছে। পরের প্রশ্ন, ভারতের কয়টি দেশের সাথে সমুদ্র সীমানা রয়েছে? 6টি, 4টি, 8টি না 2টি? ভারতের সমুদ্র সীমানা রয়েছে 2টি দেশের সাথে। অপশন ডি হবে সঠিক। সেই 2টি দেশ হলো শ্রীলঙ্কা
এবং মালদ্বীপ। এছাড়া ভারতের 7টি দেশের সাথে স্থল সীমানা রয়েছে, সেগুলি হলো আফগানিস্তান, পাকিস্তান, চীন, নেপাল, ভুটান, বাংলাদেশ এবং মায়ানমার। পরের প্রশ্ন, আন্তর্জাতিক শুটিং স্পোর্ট ফেডারেশন বিশ্বকাপ 2022 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? মিশরের কায়রোতে, জার্মানির মিউনিখে, ভারতের নিউ দিল্লিতে, অস্ট্রেলিয়ার সিডনিতে। 2023 সালের আন্তর্জাতিক শুটিং স্পোর্ট ফেডারেশন ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়েছিল মিশরের রাজধানী কায়রোতে। অপশন এ হবে সঠিক। পরের প্রশ্ন, এই প্রশ্নটা হবে সবুজ বিপ্লব ড্যাশ এর আমদানির উপর ভারতের নির্ভরতা কমাতে সহায়ক ছিল? পেট্রোলিয়াম, খাদ্যশস্য, টেক্সটাইল, যন্ত্রপাতি। সবুজ বিপ্লবের ফলে ভারতবর্ষে খাদ্যশস্যের আমদানি কমে যায়। অপশন বি হবে সঠিক। ভারতের সবুজ বিপ্লব শুরু হয়েছিল 1965 সালে এবং ভারতের সবুজ বিপ্লবের জনক ছিলেন ডক্টর এস স্বামীনাথন এবং সেই সময় ভারতবর্ষে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছিল। ডক্টর এস স্বামীনাথন 2023 সালে মারা যান এবং তিনি 2024 সালে মৃত্যু পরবর্তী ভারতরত্ন সম্মানে ভূষিত হন। পুরো বিশ্বের সবুজ বিপ্লবের জনক হলেন নরম্যান বোরল্যাগ। তিনি ইউএস এর বাসিন্দা এবং তিনি কাজ করেছিলেন মেক্সিকোতে এবং এই জন্য তিনি 1970-এর দশকে বিশ্ব শান্তি পুরস্কার পেয়েছিলেন। পরের প্রশ্ন, মাইসুরু দশেরা হলো ভারতের কোন রাজ্যের একটি জমকালো উদযাপন যাতে একটি রাজকীয় শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সজ্জিত হাতির প্রদর্শন হয়ে থাকে? কেরালা, কর্ণাটক, উড়িষ্যা, তামিলনাড়ু। মাইসুরু দশেরা এটি ভারতবর্ষের কর্ণাটক রাজ্যে উদযাপিত হয়। অপশন বি হবে সঠিক। এটি দুর্গাপূজার নবরাত্রি এবং বিজয়া দশমী ধরে মোট 10 দিনের একটি উৎসব। পরের প্রশ্ন, কোন ইউনিটে শব্দ দূষণ পরিমাপ করা হয়? সেন্টিমিটার, ওহম, ডেসিবেল না হার্জ? শব্দ দূষণ পরিমাপ করা হয় ডেসিবেল এককে। অপশন সি হলো সঠিক। সেন্টিমিটার দিয়ে দৈর্ঘ্য মাপা হয়, ওহম দিয়ে রোধ মাপা হয় অর্থাৎ এটি রোধের একক, আর হার্জ দিয়ে কম্পাঙ্ক মাপা হয়। পরের প্রশ্ন, ভারতে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার শেষে দেশটি 5টি আইআইটি স্থাপন করা হয়েছিল? তৃতীয়, চতুর্থ, প্রথম না দ্বিতীয়? দেশে 5টি আইআইটি স্থাপন করা হয়েছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার শেষে। অপশন সি হবে সঠিক। এই 5টি আইআইটি হলো আইআইটি খড়গপুর, আইআইটি বোম্বে, আইআইটি মাদ্রাস, আইআইটি কানপুর এবং আইআইটি দিল্লি। আইআইটি খড়গপুর চালু হয়েছিল 1951 সালে। বোম্বে আইআইটি শুরু হয়েছিল 1958 সালে। মাদ্রাস এবং কানপুর আইআইটি চালু হয়েছিল 1959 সালে এবং আইআইটি দিল্লি চালু হয়েছিল 1961 সালে। এই 5টি আইআইটি প্রথম পরিকল্পনা অর্থাৎ 1951 থেকে 1956-র মধ্যে স্থাপনের কাজ শুরু হয়েছিল, তাই এর উত্তর হবে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। পরের প্রশ্ন, অবচয় বা ডেপ্রিসিয়েশন সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? কি রয়েছে? অবচয়কে স্থির সম্পদের মূল্যের ক্ষতি হিসাবে আখ্যায়িত করা হয় তার দরকারি জীবনে ব্যবহারের কারণে। কোয়েশ্চেন ছিল, depreciation is termed as loss of value of fixed assets due to wear and tear during its useful life. এটা সঠিক। কোনো বস্তুর যা মূল্য থাকে পরবর্তী সময়ে ওয়্যার অ্যান্ড টিয়ারের কারণে তার মান কমে যায়। অবচয় অপ্রত্যাশিত বা আকস্মিক ধ্বংসকে বিবেচনায় নেয় না। Depreciation does not take into account unexpected or sudden destruction. এটাও সঠিক। ধরো কোনো একটা অ্যাসেট কিনেছো কিন্তু হঠাৎ করে তার দাম পড়ে গেল, যেমন কোভিডের সময় হয়েছিল, এইগুলোকে ডেপ্রিসিয়েশন বিবেচনায় নেয় না। এটিও সঠিক। তাহলে এখানে এই দুটোই সঠিক অর্থাৎ অপশন বি হবে সঠিক। পরের প্রশ্ন, আয়োজক রাজ্যের কটি শহর 2023 সালের জাতীয় গেমস আয়োজন করেছিল? 18টি, 22টি, 5টি না 10টি? 2023 সালের জাতীয় গেমস হয়েছিল 38তম জাতীয় গেমস এবং এটি হয়েছিল গোয়াতে এবং এটি গোয়ার 5টি শহর আয়োজন করেছিল। এই 5টি শহর হলো মাপুসা, মারগাঁও, পাঞ্জিম, পোন্ডা এবং ভাস্কো। এরপরে 39তম ন্যাশনাল গেমস হবে উত্তরাখণ্ডে।
সেখানে উত্তরাখণ্ডের 7টি শহর আয়োজন করবে। 40তম ন্যাশনাল গেমস হবে 2025 সালে এবং এটি হবে মেঘালয়াতে। আর 39তম যা উত্তরাখণ্ডে হবে 2024 সালে। পরের প্রশ্ন, সংবিধান বিভিন্ন উপায়ে সরকারের ক্ষমতাকে সীমিত করে। সরকারের ক্ষমতা সীমিত করার সবচেয়ে সাধারণ উপায় হলো ড্যাশ নির্দিষ্ট করা যা আমাদের সকল নাগরিকের আছে, যা কোনো সরকারকে কখনোই লঙ্ঘন করার অনুমতি দেওয়া যায় না। মৌলিক অধিকার, রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি, অর্থনৈতিক কর্তব্য, মৌলিক কর্তব্য। সরকারের বিভিন্ন ক্ষমতাকে সীমিত করা হয়েছে মৌলিক অধিকারের মাধ্যমে। অপশন এ, কোনো সরকারই কোনো রকম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক অধিকারকে খর্ব করতে পারবে না। মৌলিক অধিকার এটি ভারতীয় সংবিধানের পার্ট 3 তে উল্লেখ রয়েছে এবং সেখানে আর্টিকেল হলো 12 থেকে 35 এবং এখানে মোট 6টি মৌলিক অধিকার বর্ণিত রয়েছে। পরের প্রশ্ন, অলিম্পিক টেবিল টেনিস ইভেন্টে যদি পয়েন্ট 10-10 টাই হয় তাহলে একজন খেলোয়াড়কে গেমটি জিততে কত পয়েন্ট লিডের জন্য চেষ্টা করতে হবে? 2, 3, 1 না 4? টেবিল টেনিসে মূলত 11 পয়েন্ট হলে জেতা যায়, কিন্তু যদি কখনো খেলা 10-10 টাই হয় তাহলে কোনো একটি পক্ষকে জিততে অন্তত 2 পয়েন্ট লাগবে। এখানে অপশন এ হবে সঠিক। পরের প্রশ্ন, ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কোনটিতে পুরুষদের সাক্ষরতার হার সবচেয়ে বেশি? মিজোরাম, কেরালা, ত্রিপুরা না লাক্ষাদ্বীপ? 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সাক্ষরতার হার ছিল 74.04%, যার মধ্যে পুরুষদের সাক্ষরতার হার ছিল 82.14% এবং মহিলাদের সাক্ষরতার হার ছিল 65.46%। পুরুষদের সাক্ষরতার হার সবথেকে বেশি ছিল কেরালাতে। কেরালায় পুরুষদের সাক্ষরতার হার 96.1% এবং কেরালায় মহিলাদের সাক্ষরতার হার হল 92.1%। অর্থাৎ পুরুষ এবং মহিলা উভয় ক্ষেত্রেই সাক্ষরতার হার সবচেয়ে বেশি কেরালাতে। এখানে অপশন বি হবে সঠিক। এবং সবথেকে পিছিয়ে আছে বিহার। বিহারে পুরুষদের সাক্ষরতার হার 71.2%, যা সারা দেশে সর্বনিম্ন, এবং মহিলাদের সাক্ষরতার হার 51.5%, যা দেশের মধ্যে সর্বনিম্ন। পরের প্রশ্ন, 2023 সালের আগস্টে কেন্দ্রীয় সরকার মন্ত্রী পরিষদ সচিব রাজীব গৌবাকে কত বছরের বর্ধিতকরণ মঞ্জুর করেছে, যা তাকে ভারতের ইতিহাসে সবচেয়ে দীর্ঘকালীন মন্ত্রী পরিষদ সচিব করে তুলেছে? 4 বছর, 2 বছর, 1 বছর না 3 বছর? বর্তমানে মন্ত্রী পরিষদ সচিব বা ক্যাবিনেট মিনিস্ট্রির সেক্রেটারি রয়েছেন রাজীব গৌবা এবং তার 1 বছরের বর্ধিতকরণ মঞ্জুর হয়েছে। অর্থাৎ এখানে অপশন সি হবে সঠিক। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।